আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বলছি ইরানের কৌশলগত ঢাল, হরমুজ প্রণালী, বিপাকে ওয়াশিংটন। ট্রাম্পের হুমকি সত্ত্বেও অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। ইসরায়েলি হামলার ১৫ মাসে নিহত হন ৭৫,০০০ ফিলিস্তিনি। সুইডেনের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। কাতার ও বাহরাইন থেকে কয়েকশো সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালী জানিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রশাসন রীতিমতো এক গভীর বিপাকে পড়েছে এবং এর কারণ বুঝতে হলে আমাদের বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল দিকটির দিকে নজর দিতে হবে। কারণ বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় ২০ থেকে ৩০% প্রতিদিন এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যার মানে হল এই প্রণালীর ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে এক ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই এই হরমুজ প্রণালীকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূরাজনৈতিক এবং কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করে আসছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি কোনো কারণে পশ্চিমাদের সাথে তাদের সরাসরি সংঘাত বাঁধে, তবে এই জলপথটি বন্ধ করে দেওয়াই হবে তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আর ঠিক এই জায়গাতেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এক বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। একদিকে যেমন তাদের মিত্র দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই জলপথ খোলা রাখা অপরিহার্য, অন্যদিকে তেমনি ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই প্রণালীতে নিজেদের নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ এখানকার ভৌগোলিক গঠন এমন যে বড় বড় যুদ্ধজাহাজগুলো খুব সহজেই ছোট এবং দ্রুতগামী নৌযানের হামলার শিকার হতে পারে, যা আমরা অতীতেও বিভিন্ন সামরিক মহড়া ও উত্তেজনাকর পরিস্থিতিতে দেখেছি। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়মিত অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী শুধু একটি সাধারণ জলপথ নয়, এটি মূলত এশিয়া, ইউরোপ এবং আমেরিকার অর্থনীতির লাইফলাইন। আর তাই ইরান যখনই তাদের সামরিক শক্তি প্রদর্শন করে বা এই প্রণালীতে তাদের আধিপত্যের কথা স্মরণ করিয়ে দেয়, তখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ের ওপর। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন এক উভয় সংকটে ভুগছেন, কারণ তারা যদি এই অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করতে যান, তবে তা যে কোনো মুহূর্তে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকি এবং সেই হুমকির বিপরীতে ইরানের একেবারে অনড় অবস্থান, যা মধ্যপ্রাচ্যকে এক চূড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে সারা বিশ্বের কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি প্রয়োগ করেছিলেন, এবং তিনি যদি আবারও ক্ষমতায় আসেন বা তার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান মার্কিন নীতিকে প্রভাবিত করেন, তবে ইরানের জন্য তা এক বিশাল অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু মজার ব্যাপার হল, এত সব হুমকি ধমকি এবং চরম অর্থনৈতিক অবরোধের মুখেও তেহরান কোনোভাবেই মাথা নত করতে রাজি নয়, বরং তারা তাদের সামরিক এবং কৌশলগত প্রস্তুতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের পরিকল্পিত সমরাস্ত্র উন্নয়ন কর্মসূচি, বিশেষ করে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, যা তাদেরকে এই অঞ্চলে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছে। এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের বহিরাগত আক্রমণের মোক্ষম জবাব দেওয়ার জন্য তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই মুহূর্তে ইরান শুধু নিজেদের সামরিক শক্তিই বাড়াচ্ছে না, বরং তারা রাশিয়া এবং চীনের মতো বড় পরাশক্তিগুলোর সাথেও তাদের অর্থনৈতিক এবং কৌশলগত মিত্রতা জোরদার করছে, যাতে পশ্চিমা বিশ্বের যে কোনো চাপ তারা খুব সহজেই সামলে নিতে পারে। এবং ঠিক এই কারণেই ট্রাম্পের মতো নেতাদের কড়া ভাষ্য বা সামরিক হুমকির পরও ইরানের নীতি নির্ধারকদের মাঝে কোনো ধরনের নমনীয়তা দেখা যাচ্ছে না। হৃদয়বিদারক অধ্যায়গুলোর একটি রচিত হচ্ছে ফিলিস্তিনে,
যেখানে গত ১৫ মাস ধরে চলা টানা ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট মানবিক সংকট এক ভয়াবহ রূপ ধারণ করেছে এবং সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই দীর্ঘস্থায়ী সংঘাতে এ পর্যন্ত প্রায় ৭৫,০০০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে, যা আধুনিককালের যে কোনো সংঘাতের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ এবং মর্মান্তিক একটি সংখ্যা। এই বিশাল সংখ্যক প্রাণহানির পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে মূলত ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে টানা বিমান হামলা, ভারী কামানের গোলাবর্ষণ এবং স্থল অভিযানের কারণেই সাধারণ মানুষের এই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে নিহতদের একটি বড় অংশই হল নারী, শিশু এবং বয়স্ক মানুষ, যারা এই সংঘাতের সাথে সরাসরি কোনোভাবেই জড়িত নয়। এই ১৫ মাসের সংঘাতে ফিলিস্তিনের বিশেষ করে গাজা উপত্যকার অবকাঠামো এমনভাবে ধ্বংস হয়েছে যে সেখানে বসবাসযোগ্য কোনো পরিবেশ আর অবশিষ্ট নেই বললেই চলে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র এবং জাতিসংঘের পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি, যার ফলে সেখানে আহতদের চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম ব্যবস্থাও আজ ভেঙে পড়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো যেমন রেড ক্রস, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার এই পরিস্থিতিকে একটি চরম বিপর্যয় হিসেবে আখ্যায়িত করে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি এবং পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বে সেই আহ্বানগুলো বারবার উপেক্ষিত হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। শুধুমাত্র বোমা আর গুলিতেই যে মানুষের মৃত্যু হচ্ছে তা নয়, বরং অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ এবং জীবন রক্ষাকারী ওষুধের চরম সংকটে পড়ে প্রতিদিন অসংখ্য মানুষ অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়েছে এবং এরই ধারাবাহিকতায় সুইডেন সরকার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সকল নাগরিককে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে একটি বড় ধরনের সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। সাধারণত কোনো দেশ তখনই এমন কঠোর নির্দেশ জারি করে যখন তারা মনে করে যে ওই নির্দিষ্ট অঞ্চলে তাদের নাগরিকদের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে, অথবা দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এমন একটি তলানিতে গিয়ে ঠেকেছে যেখান থেকে যে কোনো সময় বড় ধরনের কোনো সংকট তৈরি হতে পারে। আর সুইডেনের ক্ষেত্রে এই দুই আশঙ্কাই সমানভাবে কাজ করছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। গত কয়েক বছরে সুইডেন এবং ইরানের মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে, যার মধ্যে অন্যতম হল গুপ্তচর বৃত্তির অভিযোগ এবং বন্দি বিনিময়ের মতো স্পর্শকাতর বিষয়গুলো, যেখানে ইরান একাধিক ইউরোপীয় নাগরিককে, যার মধ্যে সুইডিশ নাগরিকরাও রয়েছেন, বিভিন্ন অভিযোগে আটক করেছে এবং ইউরোপীয় দেশগুলো একে হোস্টেজ ডিপ্লোম্যাসি বা জিম্মি কূটনীতি হিসেবে আখ্যায়িত করেছে। বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যেখানে ইরানের সাথে পশ্চিমা বিশ্বের একটি ছায়াযুদ্ধ বা সরাসরি সংঘাতের সম্ভাবনা ক্রমশ ঘনীভূত হচ্ছে, সেখানে সুইডেন সরকার কোনোভাবেই চাইছে না যে তাদের নাগরিকরা ইরানে আটকা পড়ুক অথবা কোনো রাজনৈতিক দরকষাকষির ঘুঁটি হিসেবে ব্যবহৃত হোক। আর তাই বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই তারা এই দ্রুত দেশত্যাগের নির্দেশ জারি করেছে। এই নির্দেশের ফলে ইরানে বসবাসরত সুইডিশ ব্যবসায়ী, গবেষক এবং দ্বৈত নাগরিকদের জীবনে এক বড় ধরনের অনিশ্চয়তা নেমে এসেছে, কারণ হঠাৎ করে সবকিছু গুটিয়ে ফেলে একটি দেশ ত্যাগ করা মোটেও সহজ কোনো কাজ নয়। এর সাথে জড়িয়ে থাকে কর্মজীবন, পরিবার এবং আর্থিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়া সুইডেনের এই পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ মিত্রদেশ কাতার এবং বাহরাইন থেকে তাদের কয়েকশো সামরিক সেনাকে নীরবে প্রত্যাহার করে নিয়েছে, যা পেন্টাগনের বৃহত্তর কৌশলগত পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত। এবং এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা কাঠামোতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে। কাতার এবং বাহরাইন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সবচেয়ে বড় দুটি কেন্দ্র হিসেবে পরিচিত। কাতারের আল উদেইদ বিমানঘাঁটি মার্কিন বিমানবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম বহরের সদর দপ্তর। তাই এই দুটি জায়গা থেকে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সৈন্য প্রত্যাহারের প্রধান কারণ হল তাদের পিভট টু এশিয়া বা এশিয়ার দিকে মনোযোগ ঘোরানোর নীতি, যেখানে তারা মনে করছে যে আগামী দশকের সবচেয়ে বড় সামরিক এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সাথে।
আর তাই মধ্যপ্রাচ্যে বিশাল সৈন্যবহর বসিয়ে রাখার চেয়ে সেই জনবল এবং সম্পদকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা তাদের জন্য অনেক বেশি যুক্তিযুক্ত। তবে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে, বরং তারা এখন প্রচলিত সৈন্য বা বুটস অন দ্য গ্রাউন্ডের বদলে আধুনিক প্রযুক্তি, ড্রোন, সাইবার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের মাধ্যমে এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে, যা কম খরচে অনেক বেশি কার্যকর ফলাফল দিতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই সৈন্য কমানোর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব উপসাগরীয় দেশগুলোর জন্য একটি বড় বার্তা, কারণ তারা এখন বুঝতে পারছে যে শুধুমাত্র আমেরিকার ওপর নির্ভর করে তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, যার ফলে তারা এখন নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চীন এবং রাশিয়ার মতো অন্যান্য পরাশক্তিগুলোর সাথেও নতুন করে কৌশলগত সম্পর্ক স্থাপনের দিকে ঝুঁকছে।